আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ তাকিবিন আলম, এমবিবিএস স্টুডেন্ট। সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে মেডিকেলের ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার স্টুডেন্টদের জন্য অতীব জরুরি একটা টপিক, সেটা হচ্ছে বিটা অক্সিডেশন অফ ফ্যাটি অ্যাসিড। তো বিটা অক্সিডেশন অফ ফ্যাটি অ্যাসিড নিয়ে বলার আগে প্রথমে আমরা জানবো যে বিটা অক্সিডেশন অফ ফ্যাটি অ্যাসিডটা কি জিনিস। বিটা অক্সিডেশন হচ্ছে স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের ক্যাটাবলিজমের একটা পাথওয়ে। এই বিটা অক্সিডেশনটা কোথায় হয়? তো এর উত্তর হবে যে অল সেলস দ্যাট কন্টেইনস দি মাইটোকন্ড্রিয়া। কারণ বিটা অক্সিডেশনটা মেইনলি হয় হচ্ছে ম্যাট্রিক্সে, আর ম্যাট্রিক্স থাকে মাইটোকন্ড্রিয়াতে। তার মানে দাঁড়াচ্ছে যে যে সকল সেল বা যে সকল কোষে মাইটোকন্ড্রিয়া থাকবে, অর্থাৎ মাইটোকন্ড্রিয়া ধারণকারী সমস্ত সেলগুলি, তারা সবাই বিটা অক্সিডেশনে অংশ নিবে। তবে দুইটা টিস্যু বাদে, দুইটা টিস্যু, একটা হচ্ছে আরবিসি আরটা হচ্ছে নার্ভাস টিস্যু, এই দুইটা টিস্যু বাদে সব সেলেই মাইটোকন্ড্রিয়া থাকে। তাই সমস্ত সেল, শুধু এই আরবিসি আর নার্ভাস টিস্যু বাদে সমস্ত সেলে বিটা অক্সিডেশন ঘটবে। তো আমরা বিটা অক্সিডেশনটাকে কিভাবে পড়ব? আমরা বিটা অক্সিডেশনটাকে মেইনলি দুইটা ভাগে ভাগ করব। প্রথমটা হচ্ছে আউটসাইড অফ দি মাইটোকন্ড্রিয়া, আর তারপরের ধাপে আমরা পড়ব ইনসাইড দি মাইটোকন্ড্রিয়া। তার মানে মাইটোকন্ড্রিয়ায় প্রবেশের আগে কি হচ্ছে, অর্থাৎ সাইটোজোল বা সাইটোপ্লাজমে কি হচ্ছে, আর মাইটোকন্ড্রিয়ায় প্রবেশ করার পরে কি হচ্ছে, অর্থাৎ ইনসাইড দি মাইটোকন্ড্রিয়া কি হচ্ছে, আমরা সেটা নিয়ে আজকে পড়ব। এভাবে আমরা দুটি ধাপে পুরো বিটা অক্সিডেশনটা আজকে কমপ্লিট করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আসুন আমরা শুরু করছি। ফ্রি ফ্যাটি অ্যাসিড যেটা বিটা অক্সিডেশনের জন্য হচ্ছে ফ্যাটি অ্যাসিড যেটা বললাম, তো ফ্রি ফ্যাটি অ্যাসিড আমরা জানি যে আমাদের বডিতে হচ্ছে ফ্যাটের একটা বড় সোর্স, যেটা হচ্ছে ফ্যাট মেইনলি থাকে হচ্ছে টিজি বা ট্রাইঅ্যাসাইড গ্লিসারল। সেটা হচ্ছে আমাদের শরীরের টোটাল যে ফ্যাট, সেই ফ্যাটের একটা বড় অংশই হচ্ছে টিজি। তো টিজি আমরা বুঝি যে ট্রাইঅ্যাসাইল গ্লিসারল, তার মানে হচ্ছে 1 মলিকিউল অফ গ্লিসারল আর 3 মলিকিউল অফ ফ্যাটি অ্যাসিড অথবা ফ্রি ফ্যাটি অ্যাসিড। হ্যাঁ, তাহলে এই যে ফ্রি ফ্যাটি অ্যাসিডটা আমরা পাবো, তাহলে আমাদের এই কোষে কিভাবে আসবে? অর্থাৎ এই আমাদের যে সোর্স, ফ্যাটের যে সোর্স, সেখানে এই টিজি গ্লিসারল থেকে ফ্যাটি অ্যাসিড আসবে, ব্লাড দিয়ে আমাদের সেলে যাবে, টার্গেট সেলে যাবে। তো টার্গেট সেল যে কোনগুলি? টার্গেট সেল হচ্ছে যেই সেলগুলি মাইটোকন্ড্রিয়া ধারণ করে। তো টার্গেট সেলে যাবে ব্লাড দিয়ে, এবং টার্গেট সেলে ঢোকার পরে কি হচ্ছে আমরা এখন সেটা নিয়ে আলোচনা করছি, অর্থাৎ আউটসাইড দি মাইটোকন্ড্রিয়া। তো সাইটোজোলে ফার্স্টে হচ্ছে যে ফ্রি ফ্যাটি অ্যাসিড, যেটা ফ্রি ফ্যাটি অ্যাসিডটা থায়োকাইনেজ নামে একটা এনজাইম থাকবে। আমরা জানি যে যাদের পরে নামের শেষে এএসইএস থাকে তারা হচ্ছে এনজাইম, আর থায়োকাইনেজ একটা এনজাইম। থায়োকাইনেজ এনজাইমের প্রভাবে ফ্রি ফ্যাটি অ্যাসিডটা তার অ্যাক্টিভ ফর্মে হবে ফ্যাটি অ্যাসাইল কোয়ে। ফ্যাটি অ্যাসাইল কোয়েটা হচ্ছে ফ্যাটি অ্যাসিডের একটা অ্যাক্টিভ ফর্ম। এই বিষয়টুকু ঘটে সাইটোপ্লাজমে, অর্থাৎ আউটসাইড দি মাইটোকন্ড্রিয়া। তো এরপরে আমরা পড়বো ইনসাইড দি মাইটোকন্ড্রিয়া। তো ইনসাইড মাইটোকন্ড্রিয়ায় কি হচ্ছে, কিভাবে হচ্ছে? মাইটোকন্ড্রিয়া আমরা জানি দুটি মেমব্রেন থাকে, একটা হচ্ছে আউটার মেমব্রেন, আরেকটা হচ্ছে ইনার মেমব্রেন। তো আউটার মেমব্রেনে কিছু খালি জায়গা থাকে, অর্থাৎ ছিদ্র থাকে, যেটাকে বলা হয় পোরিনস, যেটাকে বলা হয় পোরিনস বা পোরস, অর্থাৎ হচ্ছে ছিদ্র। তো এই পোরস বা পোরিনসের জন্য আউটার মেমব্রেনটা পারমিয়াবল হবে এই ফ্যাটি অ্যাসাইল কোয়ে এবং কার্নিটিনের জন্য। তো সাইটোসোল থেকে ফ্যাটি অ্যাসাইল কোয়ে এই পোরিনস দিয়ে আমাদের মাইটোকন্ড্রিয়ার যে আউটার মেমব্রেন থেকে ইন্টার মেমব্রেন স্পেসে চলে যাবে। হুম, আউটার মেমব্রেন আর ইনার মেমব্রেনের ভিতরে যে স্পেসটা, সেই স্পেসটাকে বলা হয় ইন্টার মেমব্রেন স্পেস। ফ্যাটি অ্যাসাইল কোয়ে পোরিনস দিয়ে, আউটার মেমব্রেনের পোরিনস দিয়ে ইন্টার মেমব্রেন স্পেসে আসার পরে কি ঘটছে সেটা নিয়ে এখন আলোচনা করব, সেটা একটু দেখুন। আমাদের যে মাইটোকন্ড্রিয়ার আউটার মেমব্রেন, সেখানে পুরোটা জুড়ে একটা এনজাইম থাকে। এনজাইমটা হচ্ছে সিপিটি অথবা সিএটি। সিপিটি বলতে বোঝায় কার্নিটাইন পালমিটয়েল ট্রান্সফারেজ 1 or 2, দুইটা আছে, কার্নিটাইন পালমিটয়েল ট্রান্সফারেজ অর কার্নিটাইন অ্যাসাইল ট্রান্সফারেজ 1 অথবা কার্নিটাইল অ্যাসাইল ট্রান্সফারেজ 2। এই কার্নিটাইল অ্যাসাইল ট্রান্সফারেজ 1 আর 2, অর্থাৎ ক্যাট 1 2 অথবা সিপিটি 1 2, এদের কে কোথায় থাকে আমরা সেটা একটু জেনে নেই। CAT1
ক্যাট ওয়ান অথবা সিপিটি ওয়ান এ থাকতে হচ্ছে আমাদের যে আউটার মেমব্রেন তার দুই স্পেস জুড়ে, অর্থাৎ আউটার স্পেস অ্যান্ড ইনার স্পেস দুইটা জুড়েই থাকছে সিপিটি ওয়ান। আর সিপিটি টু যেটা অর্থাৎ কার্নিটাইন পালমিটয়েল ট্রান্সফারেজ টু, এই এনজাইমটা থাকবে ইনার স্পেস অফ দি ইনার মেমব্রেন অফ মাইটোকন্ড্রিয়া। আমাদের ইনার মেমব্রেন অফ মাইটোকন্ড্রিয়াতে আরও একটা ক্যারিয়ার প্রোটিন থাকে। ক্যারিয়ার প্রোটিনটার নাম হচ্ছে কার্নিটাইন অ্যাসাইল কার্নিটাইন ট্রান্সলোকেজ, যার কাজ হচ্ছে ট্রান্সলোকেট করা, অর্থাৎ সে ট্রান্সলোকেট করবে কাকে? ফ্যাটি অ্যাসাইল কার্নিটিনকে ট্রান্সলোকেট করবে ইন্টার মেমব্রেন স্পেস থেকে ম্যাট্রিক্সে। এই বিষয়টি নিয়ে একটু সামনে বলবো। তো আমরা যেখান থেকে যে ফার্স্ট থিংস ফার্স্ট সেখানে আসি। তো ফ্যাটি অ্যাসাইল কোয়ে হচ্ছে ফ্রি ফ্যাটি অ্যাসিডের অ্যাক্টিভ ফর্ম। তো থায়োকাইনেজ দিয়ে ফ্রি ফ্যাটি অ্যাসিড থেকে ফ্যাটি অ্যাসাইল কোয়ে হবে, এবং ফ্যাটি অ্যাসাইল কোয়ে পোরিনস দিয়ে আউটার মেমব্রেনের পোরিনস দিয়ে ইন্টার মেমব্রেন স্পেসে যাবে, এবং সেখানে ফ্যাটি অ্যাসাইল কোয়ে এবং কার্নিটিন মিলে এই এনজাইমটা সিপিটি ওয়ান বা ক্যাট ওয়ান বা কার্নিটিন পালমিটয়েল ট্রান্সফারেজ ওয়ান এনজাইমের প্রভাবে এর উপস্থিতিতে কার্নিটাইন এবং ফ্যাটি অ্যাসাইল কোয়ে মিলে কোয়ে আর ফ্যাটি অ্যাসাইল কার্নিটিন ফর্ম করবে। এখন এই যে আমরা যে প্রসেসটা পড়ছি, আমাদের যে ফ্যাটি অ্যাসাইল কোয়ে এ তো ইজিলি ঢুকে গেল, ইজিলি চলে আসলো আউটার মেমব্রেন ক্রস করে, ইজিলি সে মাইটোকন্ড্রিয়ার ইন্টার মেমব্রেন স্পেসে চলে আসলো। এখন তাকে ম্যাট্রিক্স অবধি যাওয়ার জন্য একটু খাটনি করতে হবে, অর্থাৎ এখন আরেকটা মেকানিজম হবে, সেটা হচ্ছে আমাদের কার্নিটিন শাটল মেকানিজম, যেটা এই দুটো জিনিস মিলেই আমরা আলোচনা করব এখন। তো কার্নিটিন পালমিটয়েল ট্রান্সফারেজ টু এনজাইমটা যেটা থাকে ইনার স্পেস অফ দি ইনার মেমব্রেন অফ মাইটোকন্ড্রিয়া, আর দুটি ক্যারিয়ার প্রোটিন থাকে। দুটি ক্যারিয়ার প্রোটিন হচ্ছে কার্নিটাইন অ্যাসাইল কার্নিটাইন ট্রান্সলোকেজ। তো এই যে এই সিপিটি ওয়ানের প্রভাবে কার্নিটাইন আর হচ্ছে ফ্যাটি অ্যাসাইল কোয়ে মিলে কোয়ে অ্যান্ড ফ্যাটি অ্যাসাইল কার্নিটাইন ফর্ম করবে। এই ফ্যাটি অ্যাসাইল কার্নিটাইনটাই এই কার্নিটাইন অ্যাসাইল কার্নিটাইন ট্রান্সলোকেজ এই এই ক্যারিয়ার প্রোটিন দিয়ে ম্যাট্রিক্সে চলে যাবে। যেহেতু ইনার মেমব্রেনে কোনো পোরিনস বা পোর নেই, তাই নির্ভর করতে হচ্ছে এই ক্যারিয়ার প্রোটিনের উপরে। তো ফ্যাটি অ্যাসাইল কার্নিটাইন ম্যাট্রিক্সে চলে গেল, এবং সেখানে থাকা সিপিটি টু, যেহেতু আমাদেরকে বিটা অক্সিডেশন করতে হবে ফ্যাটি অ্যাসিডের, আর ফ্যাটি অ্যাসিডের অ্যাক্টিভ ফর্ম হচ্ছে ফ্যাটি অ্যাসাইল কোয়ে, তার মানে ফ্যাটি অ্যাসাইল কার্নিটিন দিয়ে কোনো কাজ হবে না, বিটা অক্সিডেশনটা ঘটবে এই ফ্যাটি অ্যাসাইল কোয়ে দিয়ে, যেটা হচ্ছে ফ্রি ফ্যাটি অ্যাসিডের অ্যাক্টিভ ফর্ম। তার মানে এখন ফ্যাটি অ্যাসাইল কার্নিটিনকে লিবারেট করতে হবে কার্নিটিন এবং ফ্যাটি অ্যাসাইল কোয়ে। এই লিবারেশনটা হচ্ছে এই সিপিটি টু বা কার্নিটাইল পালমিটয়েল ট্রান্সফারেজ টু, অথবা যারা আরেক নাম সিএটি টু বা ক্যাট টু, যেটাকে বলা হয় কার্নিটাইন অ্যাসাইল ট্রান্সফারেজ টু। এই এনজাইমের প্রভাবে ফ্যাটি অ্যাসাইল কার্নিটাইন উইল লিবারেট কার্নিটাইন অ্যান্ড দি ফ্যাটি অ্যাসাইল কোয়ে। আর এই কার্নিটাইনটা আবার এই কার্নিটাইন অ্যাসাইল কার্নিটাইন ট্রান্সলোকেজ ক্যারিয়ার প্রোটিন দিয়ে আবার চলে যাবে ইন্টার মেমব্রেন স্পেসে, এবং এই সাইকেলটা আবার চলতে থাকবে। তো ফ্যাটি অ্যাসাইল কোয়ে ম্যাট্রিক্স পর্যন্ত চলে এসেছে। এবার হবে বিটা অক্সিডেশন আসলটা, অর্থাৎ বিটা অক্সিডেশন প্রপার। তো ফ্যাটি অ্যাসাইল কোয়ে ম্যাট্রিক্সে আসার পরে 4টা স্টেপে বিটা অক্সিডেশন হবে। স্টেপ 1 হচ্ছে ডিহাইড্রোজেনেশন, স্টেপ 2 হচ্ছে হাইড্রেশন অর্থাৎ অ্যাডিশন অফ ওয়াটার, আর স্টেপ 3 হচ্ছে ডিহাইড্রোজেনেশন এগেইন। স্টেপ 4 দি ফাইনাল স্টেপ, সেটা হচ্ছে ক্লিভেজ। তো আমরা স্টেপ 1-এ আসি। স্টেপ 1 বলছে ডিহাইড্রোজেনেশন। এখানে ফ্যাটি অ্যাসাইল কোয়ে থেকে একটা হাইড্রোজেন চলে যাবে। হ্যাঁ, ফ্যাটি অ্যাসাইল কোয়ে থেকে ট্রান্স ইনঅয়েল কোয়ে কিভাবে আসছে? এই ফ্যাটি অ্যাসাইল কোয়ে ডিহাইড্রোজিনেজ, এটা একটা কোয়ে ডিহাইড্রোজিনেজ এনজাইম। এই কোয়ে ডিহাইড্রোজিনেজ এনজাইমের প্রভাবে ফ্যাটি অ্যাসাইল কোয়ে থেকে একটা হাইড্রোজেন লিবারেট হয়ে যাচ্ছে এবং ট্রান্স ইনঅয়েল কোয়ে ফর্ম করছে। যে হাইড্রোজেনটা লিবারেট হচ্ছে সেই হাইড্রোজেনটা এফএডি দিয়ে ইউটিলাইজড হয়ে এফএডি থেকে এফএডিএইচ2 উৎপন্ন করছে। এবার স্টেপ 2-তে এই ট্রান্স ইনঅয়েল কোয়ের এর সাথে যেহেতু স্টেপ 2 হচ্ছে হাইড্রেশন অর্থাৎ অ্যাডিশন অফ ওয়াটার, ট্রান্স ইনঅয়েল কোয়েতে একটা ওয়াটার মলিকিউল অ্যাডিশন হবে এবং হাইড্রক্সি অ্যাসাইল কোয়ে ফর্ম করবে। এরপরে স্টেপ 3 আবারও ডিহাইড্রোজেনেশন বা হাইড্রোজেনের
লিবারেশন মানে মুক্তকরণ। তো হাইড্রক্সি অ্যাসাইল কোয়ে থেকে আবারও হাইড্রক্সি অ্যাসাইল কোয়ে ডিহাইড্রোজিনেজ, এই কোয়ে ডিহাইড্রোজিনেজ এনজাইম দিয়ে হাইড্রক্সি অ্যাসাইল কোয়ে থেকে একটি হাইড্রোজেন লিবারেট হবে এবং ফর্ম করবে বিটা কিটো অ্যাসাইল কোয়ে। যেই হাইড্রোজেন আয়নটি, যে হাইড্রোজেন মলিকিউলটি হচ্ছে লিবারেট হবে, সেটি এনএডি দিয়ে এবার ইউটিলাইজড হয়ে এনএডিএইচ ফর্ম করবে। এরপরে স্টেপ 4 বা যে স্টেপকে বলা হচ্ছে ক্লিভেজ স্টেপ। ক্লিভেজ স্টেপে বিটা কিটো অ্যাসাইলের সাথে, এই যে বিটা কিটো অ্যাসাইল থেকে এখানে হচ্ছে থায়োলেজ নামক একটা এনজাইম কাজ করে। থায়োলেজ এনজাইমের প্রভাবে একটা অ্যাসিটাইল কোয়ে এবং একটা অ্যাসাইল কোয়ে হবে। অ্যাসাইল কোয়ের কার্বন সংখ্যা হবে, এই কার্বনের 2টা কার্বন সংখ্যা কম। তার মানে হচ্ছে শুরুতে যে কার্বন সংখ্যাটা থাকবে, ধরুন যে 16 দিয়ে যদি হয় তাহলে এই স্টেজে এসে 2টা কার্বন সংখ্যা কম থাকবে, অর্থাৎ 14। তারপরে আবার এই প্রসেসটা আবারও শুরু হবে, পুরো প্রসেসটা আবার শুরু হবে যতক্ষণ না পর্যন্ত কার্বন সংখ্যায় 2 কমে যাচ্ছে, উপর একদম শুরুটা থেকে 2 কমে যাচ্ছে। এই হচ্ছে টোটালি বিটা অক্সিডেশন প্রপার। পুরো পড়াটা চেষ্টা করলাম সহজে বোঝানোর জন্য। এরপরেও এর ভিতরে আরও কিছু পড়া আছে, যেটা হচ্ছে যে এখন আমরা কিভাবে ক্যালকুলেট করে, হাউ টু ক্যালকুলেট দি এটিপি, তারপরে হচ্ছে হাউ টু ক্যালকুলেট দি সাইকেল। তো এই যে স্টেপগুলো, 4টা স্টেপ, এর ভিতরে যে সাইকেলগুলো হলো, এই সাইকেলে আমরা দেখছি যে এফএডিএইচ উৎপন্ন হয়েছে, এনএডিএইচ উৎপন্ন হয়েছে। হ্যাঁ, তো এই যে সাইকেল আর এই যে কি কি উৎপন্ন হয়েছে, তারপরে অ্যাসিটাইল কোয়ে এখানে উৎপন্ন হলো, প্রোডাক্ট হলো। তো অ্যাসিটাইল কোয়ে কয়টা উৎপন্ন হয় এটা আমরা কিভাবে ক্যালকুলেট করব, কয়টা এফএডিএইচ হলো এটা কিভাবে ক্যালকুলেট করব, কয়টা এনএডিএইচ হলো এটা কিভাবে ক্যালকুলেট করব, কতগুলো এটিপি হলো সেটা কিভাবে ক্যালকুলেট করব, আমরা এখন সেই বিষয়টা পড়ব। তো এবার আমরা পড়ব ক্যালকুলেশনটা। তো ক্যালকুলেটের জন্য আমরা কিছু সূত্র মাথায় রাখবো, যেমন হচ্ছে সাইকেল সাইকেল সমান সমান n/2 minus 1 where n is equals to number of carbon atom, নাম্বার অফ কার্বন অ্যাটমস। অর্থাৎ যদি এখানে আমরা যে ফ্যাটি অ্যাসিডের কথা ধরবো, সেই ফ্যাটি অ্যাসিডের কার্বন সংখ্যা যত হবে, টোটাল কার্বন অ্যাটমের নাম্বার যত হবে সেটা হবে n। আর টোটাল যে সাইকেল আমরা যে বললাম, ওই যে বিটা অক্সিডেশনের সাইকেল কাউন্ট ক্যালকুলেট করা, সেই সাইকেলেরটা কত হবে, কতগুলো সাইকেল হয়েছে সেটা আমরা জানবো হচ্ছে এই সূত্র দিয়ে n/2 - 1। এরপরে আমরা জানবো যে অ্যাসিটাইল কোয়ে কয়টা ফর্ম হয়, তার মানে হচ্ছে নাম্বার অফ অ্যাসিটাইল কোয়ে, এটা আমরা কিভাবে বের করব। অর্থাৎ আমরা দেখলাম যে অ্যাসিটাইল কোয়ে ফর্ম হচ্ছে, আবার অ্যাসাইল কোয়ে ফর্ম হচ্ছে। তো অ্যাসিটাইল কোয়ে কয়টা ফর্ম হচ্ছে এই টোটাল পুরো প্রসেসটা, সেটা আমরা হিসাব করব, সাইকেল থেকেই পাওয়া যায়। আমরা সেটা বের করব সহজেই, n/2, অর্থাৎ যত সংখ্যক কার্বন অ্যাটম থাকবে তার অর্ধেক সংখ্যক অ্যাসিটাইল কোয়ে হবে। এবার আমরা বের করব যে যেহেতু আমরা দেখলাম যে এখানে NADH FADH ও ছিল, NADH কতগুলো বের হয়, কতগুলো উৎপন্ন হচ্ছে, FADH কতগুলো হচ্ছে, FADH2। এটা হচ্ছে ঠিক সাইকেলের সমান, ঠিক সাইকেলের সমান। অর্থাৎ সাইকেল যদি 6 হয় তাহলে NADH6, সাইকেল যদি 6 হয় তাহলে FADH2ও 6, সাইকেল যদি 7 হয় তাহলে NADH7, যদি 7 হয় তাহলে FADHও 7। তো এরপরে আমরা এখন একটা ম্যাথের মতো নিতে পারি। যেমন হচ্ছে আমরা যদি পামিটিক অ্যাসিডের ক্ষেত্রে চিন্তা করি, যে ফর এক্সাম্পল ইন কেস অফ পামিটিক অ্যাসিড, ইন কেস অফ পামিটিক অ্যাসিড যেটা হচ্ছে 16 কার্বন। তো এর ক্ষেত্রে আমরা সাইকেল কয়টা, অ্যাসিটাইল কোয়ে কয়টা উৎপন্ন হচ্ছে, NADH কয়টা হচ্ছে, FADH কয়টা হচ্ছে, এবং ফাইনালি যে পড়ব কতগুলো এটিপি আমরা পাই। তো সাইকেল ফর পামিটিক অ্যাসিড, সাইকেল হচ্ছে n/2 - 1,
তার মানে 16 বাই 2 - 1, 8 - 1, তার মানে হচ্ছে 7। তার মানে টোটাল সাইকেল হচ্ছে 7, মানে 7টা চক্র হবে, 7টা সাইকেল হবে টোটাল বিটা অক্সিডেশন প্রসেসের ক্ষেত্রে 7টা সাইকেল হবে। এবার NADH কয়টা হচ্ছে? NADH, FADH2, NADH হচ্ছে আমরা বললাম যে ঠিক সাইকেলের সমান, যতগুলো সাইকেল ঠিক ততগুলো NADH FADH ফর্ম হচ্ছে। তার মানে যেহেতু সাইকেল 7, তার মানে NADH ও 7, FADH ও 7। এবার অ্যাসিটাইল কোয়ে, নাম্বার অফ অ্যাসিটাইল কোয়ে, অ্যাসিটাইল কোয়ে N/2, তার মানে হচ্ছে 16/2, দ্যাট ইজ 8। তার মানে 8টা অ্যাসিটাইল কোয়ে পাচ্ছি আমরা, 7টা FADH2, 7টা NADH2 এবং 7 সাইকেলস। তো এভাবে আমরা সাইকেল, NADH2, FADH2 আর অ্যাসিটাইল কোয়ে নাম্বার বের করতে পারি বা কতগুলো উৎপন্ন হলো সেটা বের করতে পারি। এবার যদি আমরা বলি এটিপির কেস, হ্যাঁ, যে কতগুলো এটিপি এখানে পাচ্ছি বা কত কিভাবে ক্যালকুলেট করব, তাহলে এটিপির জন্য মনে রাখতে হবে যে 1 অ্যাসিটাইল কোয়ে 1 অ্যাসিটাইল কোয়ে ইজ ইকুয়ালস টু 12 ATPs। তার মানে 1 মোল অ্যাসিটাইল কোয়ে বা একটা অ্যাসিটাইল কোয়ে থেকে আমরা 12 এটিপি শক্তি পাচ্ছি। একটা NADH থেকে আমরা পাচ্ছি 3 ATPs, আর একটা FADH2 থেকে আমরা পাচ্ছি 2 ATPs। তার মানে এই পামিটিক অ্যাসিডের ক্ষেত্রে আমরা পাচ্ছি যে যদি পামিটিক অ্যাসিড ধরি তাহলে আমরা এখানে দেখছি যে NADH হচ্ছে 7টা উৎপন্ন হচ্ছে, FADH2 7টা, সাইকেল 7টা, অ্যাসিটাইল কোয়ে 8টা। তাহলে ফর পামিটিক অ্যাসিড টোটাল এটিপি, যেটা এটিপি হচ্ছে অ্যাসিটাইল কোয়ের নাম্বার 8 ইন্টু, আমরা জানি অ্যাসিটাইল কোয়ের জন্য আমরা পাই, অ্যাসিটাইল কোয়ের নাম্বার দিলাম, অ্যাসিটাইল কোয়ের থেকে আমরা একটা থেকে পাচ্ছি 12টা, তাহলে 8 ইন্টু 12 প্লাস NADH 3 ATPs দেয়, আর পামিটিক অ্যাসিডে NADH ফর্ম হয় 7টি, তাহলে 3 ইন্টু 7 প্লাস FADH এর ক্ষেত্রে FADH হচ্ছে 7টা, পামিটিক অ্যাসিডে 7টা, আর একটা FADH2 থেকে আমরা পাচ্ছি 2 ATPs, তার মানে 7 ইন্টু 2। সুতরাং টোটাল আমরা পাচ্ছি 96 প্লাস 21 প্লাস 14 ইজ ইকুয়ালস টু 131 ATPs, 131 ATPs। এখন দুইটা এটিপি ইউজ হয়ে যায়, অর্থাৎ ইউটিলাইজেশন হয় যখন হচ্ছে ফ্যাটি অ্যাসিডটা আমরা অ্যাক্টিভেশন করি, অর্থাৎ ফ্যাটি অ্যাসিডের অ্যাক্টিভেশনের সময় দুটি এটিপি ইউটিলাইজেশন হয়ে যায়। তো যদি আমরা বলি যে টোটাল এটিপিটা কত হয়ে যায়, আসলে টোটাল এটিপি কত, তাহলে ওই সময় আমাদের দুইটা এটিপি মাইনাস করতে হবে, মাইনাস 2 এটিপি, 2 এটিপি, তার মানে 129 এটিপি, 129টি এটিপি টোটাল পাচ্ছি, যেহেতু দুইটা এটিপি ইউটিলাইজেশন হচ্ছে ফ্যাটি অ্যাসিডের অ্যাক্টিভেশনের টাইমে। তো এই হচ্ছে ক্যালকুলেশনের সময়, ক্যালকুলেশনের জন্য যে কতগুলো সাইকেল পাচ্ছি, তারপরে এটিপি কিভাবে ক্যালকুলেট করব পামিটিক অ্যাসিডের ক্ষেত্রে। এখন এখানে হচ্ছে যদি পামিটিক অ্যাসিড না দিয়ে অন্য কোনো অ্যাসিড দেওয়া থাকে, যেমন পামিটিক অ্যাসিড হচ্ছে 14 কার্বন, হ্যাঁ, এখন অন্য কোনো অ্যাসিড দিলেও যে 16 কার্বন, অন্য কোনো অ্যাসিড দিলেও যে 14 কার্বন বিশিষ্ট, তাহলে সেখানে আমরা এই এন এর জায়গায় সিম্পলি 14 দিয়ে দিব, তাহলেই হয়ে যাবে বা যা থাকে। এরপরে আসছে অড নাম্বার নিয়ে। নাম্বারগুলো হচ্ছে যেহেতু তারা এখানে অ্যাসিটাইল কোয়ে বিটা অক্সিডেশন অ্যাসিটাইল কোয়ে ফর্ম হচ্ছে, তো অড নাম্বার ফ্যাটি অ্যাসিডগুলো যেগুলো আছে সেগুলো হচ্ছে জাস্ট ওই অ্যাসিটাইল কোয়ে ফর্ম করবে, আর হচ্ছে একটা প্রোপিওনাইল কোয়ে ফর্ম করবে। তো এই প্রোপিওনাইল কোয়েটা সাকসিনাইল কোয়ে হয়ে টিসিএ সাইকেলে চলে যাবে। আর হ্যাঁ, আরেকটা কথা, এই যে অ্যাসিটাইল কোয়েটা ফর্ম হচ্ছে, এই অ্যাসিটাইল কোয়েটায় যে অ্যাসিটাইল কোয়ে ফর্ম হচ্ছে, অ্যাসিটাইল কোয়েটা চলে যাবে টিসিএ সাইকেলে। তো এটা হচ্ছে ইভেন নাম্বারের ক্ষেত্রে, হ্যাঁ, ইভেন নাম্বার ক্ষেত্রে না, শুধু সব ক্ষেত্রে হচ্ছে অ্যাসিটাইল কোয়েটা মেনলি চলে যায় হচ্ছে টিসিএ সাইকেলে,
আর যদি অড নাম্বারের ক্ষেত্রে বলা হয় তাহলে সহজ কথা হচ্ছে অড নাম্বারে অ্যাসিটাইল কোয়ে তো থাকবেই, অ্যাসিটাইল কোয়ের সাথে একটা প্রোপিওনাল কোয়ে ফর্ম হচ্ছে, আর এই প্রোপিওনাল কোয়েটা তারপরে সাকসিনাল কোয়ে হয়ে অর্থাৎ ডিডাক্ট হচ্ছে, অর্থাৎ সাকসিনাল কোয়ে হয়ে সে চলে যাবে টিসিএ সাইকেলে। বাস এই ছিল আজকের টোটাল পড়াশোনা। ধন্যবাদ সবাইকে ধৈর্য নিয়ে দেখার জন্য, আশা করি ভালো লেগেছে। এরপরও কিছু না বোঝার থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আর শেয়ার করতে পারেন চাইলে, যেন অন্যান্য ছাত্রছাত্রী যারা আছে তারা যেন একটু হলেও বুঝতে পারে। আর আমি চেষ্টা করেছি আমার মতন বোঝানোর জন্য, আশা করি বুঝতে পেরেছেন। যদি তাও না বুঝেন তাহলে আমাকে ক্ষমা করে দিবেন। হ্যাঁ, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ আমার এই চ্যানেলে আমি আম, চেষ্টা করছি সব ধরনের ভিডিও দেওয়াই, যেহেতু এই চ্যানেলে নতুন যাত্রা শুরু হয়েছে। আমি চেষ্টা করবো এখানে সব টাইপের ভিডিও দেওয়াই, শুধু যে মেডিকেল রিলেটেড পড়াশোনা হবে তা না, এর বাইরেও অনেক কিছু থাকবে, ভাইন্স থাকবে বা এন্টারটেনমেন্ট জাতীয় অনেক কিছু থাকবে, আলোচনা হবে, ডিসকাশন হবে, আবার মাঝে মধ্যে লাইভেও আসতে পারি। তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, মেক শিওর। আর হচ্ছে পাশের বেল বাটনটা দিয়ে রাখবেন, যেন পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে যেন নোটিফিকেশনটা চলে যায়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।